খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এই মানুষটা যিনি মাহজুর, ওই সময়ও স্বাভাবিক হাঁটতে পারে না, এমনকি হাতও ভাঙা, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তো কাশিমপুরে পুরো টাইমটা দেখেছি, হাত এভাবে হাত দিয়ে বাঁধা, লম্বা একটা টাইম মেডিকেলে কাটাতে হয়েছে। জুনায়েদ আল হাবিব সাহেবরা তো আমরা কারাগারে দেখেছি, 3 জন মিলে ধরে হাঁটাতে হয়েছে, 3 জন। আমার তো মাঝে মধ্যে চোখে পানি চলে আসতো, আমি ওই সময় ধরেই নিয়েছি আল্লাহর বান্দা জীবনে মনে হয় আর কখনো স্টেজে দাঁড়িয়ে বয়ান দিতে পারবে না। মানে তার এখনের যে চিত্র দেখছেন আর কাশিমপুরের চিত্র দেখলে আপনারা মিলাতেই পারতেন না, এই পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আরো এমন এমন ব্যক্তিও ছিলেন, অনেককে তো আপনারা দেখেছেনই, নওজোয়ান মানুষগুলো কিভাবে হুইল চেয়ারে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে কেউ পারে নাই নিজের চোখের পানি ধরে রাখতে। এই যে ব্যাপক ক্রাইসিস হয়ে গেল আমাদের উপরে, মানে একেবারে আন্দোলনের লোক, অআন্দোলনের লোক, রাজনৈতিক লোক, অরাজনৈতিক লোক, এমনকি পীর মাশায়েখ বুজুর্গ। কেন আপনাদের কুমিল্লারও যে হুজুরদের নামে ওই সময় মামলা হয়েছে, হুলিয়া জারি হয়েছে, এদের বড় একটা অংশ তো এমন যারা মাঠে ময়দানে ডাইরেক্ট লোক না, মানে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না, তারা মিছিল মিটিং করার লোক না, কিন্তু কি মামলা, কারো বিস্ফোরণের মামলা, কাউরে ককটেল মারার মামলা, কাউকে গুলি করার মামলা, কাউকে মানুষ পিটানোর মামলা, কাউরে মানিব্যাগ চুরির মামলা। মানে মামলারও তো একটা ইজ্জত থাকা দরকার। মানিব্যাগ চুরির মামলা, টাকার হুজুরের ঠেকা পড়েছে, মানিব্যাগ চুরি করে খেতে হবে। আবার হুজুর ককটেল মেরেছে, ককটেল দেখেছে বাপের জন্মে, আমিও দেখি নাই ককটেল কোন সাইজ বা কেমন, আমার অভিজ্ঞতা নাই। তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব, আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়াই দিবে। বাহ রে, কি এক যুগ আসলো যে একজন ব্যক্তি একেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সংসদ ভবন, এখানে তরবারি দিয়ে সব উড়ায় দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই। আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা, কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে। যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে, 11 দিন পরে ফিরে এসেছে, ইতিমধ্যে সন্তান মুমূর্ষু অবস্থায় অবশেষে মারাই গিয়েছে, ঘরের ভেতরের দৃশ্য, এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না। সংসদ ভবনের মতো এরিয়া, তরবারি তো যেই সেই জিনিস না, দেখলেই তো সবার নজর পড়বে। তো তরবারি নিয়ে এসেছে আর তো গ্রুলদের মতো, মানে একেবারে সব কোপায়া কাপায়া শেষ করে দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ক্যামেরার দৃশ্য নাই। কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যেও হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে। তাহলে এগুলোর কোনো জবাব আছে? তো সেকুলার আগ্রাসন এসে 1 নম্বরে ইমানের ভিত্তি ধ্বংস করেছে, এরপর 2 নম্বরে নাস্তিক্যবাদের উত্থান। আচ্ছা আমাকে বলেন তো, মজার বিষয়, নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলীগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, অথবা গ্রামের অশিক্ষিত মূর্খসূর্খ মানুষদের থেকে? আরে না, এই দেশে মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক একটা পাবেন কি না আদৌ আমার সন্দেহ আছে। তাহলে নাস্তিক তৈরি হচ্ছে কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি থেকে, যারা আমাদেরকে তো গনেই না, মানে আমরা শিক্ষিত এটাই তো মনে করে না। এই যে আমরা যে শিক্ষিত, এই স্বীকৃতি পাওয়ার জন্যই স্বাধীনতার পর 47 থেকে 48 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এমনকি আমার মতো মৌলবী যারা, মানে স্বীকৃতির মূলা পাওয়ার আগেই যারা পড়ালেখা শেষ করেছে, আমরা কিন্তু এখনো স্বীকৃতির আওতায় নাই, এর বাইরে আছি। যেমন একটা ছোট ঘটনা শোনাই, অনেকে হয়তো মজা পাবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই তো মনে হয়? বাংলার জমিনে শাইখুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে, মাওলানা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রোয়ান্বিত করে দিন। তার কাছে সরকারি কর্মকর্তা আসলো একটা ফর্ম পূরণ করবে বলে, তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফর্মটা পূরণ করে দেন? তো এসে বলছে, হুজুর আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। তো যেই ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি, আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি। আচ্ছা নাম কি? হ্যাঁ এটা। বাপের নাম কি? এটা। মায়ের নাম কি? এটা। বর্তমান ঠিকানা? হ্যাঁ এটা। স্থায়ী ঠিকানা? এটা। জন্ম তারিখ? এটা। সব মোটামুটি লেখা হলো। ফরমের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা, জানেন না মনে হয়? থাকে না ফরমে? এখন জিজ্ঞাসা করলো, হুজুর এখানে কি লিখবো? বললো লেখ দাওরায়ে হাদিস পাস, মানে মাওলানা। বলে হুজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই, আমাদের ডিগ্রি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস ইত্যাদি 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 আছে, কিন্তু আমাদের ইসের মধ্যে মিশকাত পাস, দাওরা পাস, কাফিয়া পাস, সরেবেকা পাস, এগুলো তো আমাদের এখানে নাই। তো যেটা নাই এটা তো লেখা যাবে না, তাহলে কি লিখবো? ডিগ্রি পাস লিখে দিব, টাইটেল পাস লিখে দিব, কামিল পাস লিখে দিব? হুজুর বলছেন এগুলো কেন লিখবা? দুটো তো দুই জিনিস, আলুরে তো পটল লেখা যায় না, পটলটা তো আলু লেখা যায় না, তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে। তুমি লিখে দাও না দাওরা পাস, কি সমস্যা? বললো হুজুর আমি ঝামেলায় পড়বো, এটা তো অ্যাকসেপ্ট হবে না। তাহলে কি করণীয়?
না হুজুর কিছু তো লিখতে হবে, কি লিখবো বলেন। এখন সমাধানও তো হচ্ছে না, কি লিখবে আসলে। হুজুর বললেন লেখ তাহলে মূর্খ, কারণ কোনো অপশনে যেহেতু পড়ি না, কি করার আছে, লেখ মূর্খ। হুজুর আমারে লজ্জা দিচ্ছেন, মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলেমকুল শিরোমণিকে মানিজ্জত কিছু থাকে, তাহলে কি লিখবা বলো তুমি। শেষে চিন্তা ফিকির করে বের করলো, লিখে দিল স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝছেন নি মানে কি? একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, বরঞ্চ একা একা পড়ে পড়ে শিক্ষিত। কারণ এমন এক শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই। স্বীকৃতি না থাকলে ফর্ম পূরণ করবে কিভাবে, ঝামেলার বিষয় তো বটে। তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে, এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতির আওতার বাইরে। তা আমরা যে শিক্ষিত এইটাই তো মানে না।